নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। নবান্ন নিয়ন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক যাত্রায় সামিল হতে চলেছি। আজ আমরা এমন একটি রাজনৈতিক দলের ইতিহাস উন্মোচন করব যা ভারতের রাজনৈতিক পরিদৃশ্যকে আমূল পরিবর্তন করেছে। ভারতীয় জনতা পার্টি, সংক্ষেপে বিজেপি। যখন আমরা ভারতের রাজনীতির কথা বলি তখন ভারতীয় জনতা পার্টির নাম ছাড়া তা সম্পূর্ণ হয় না। স্বাধীনতা পরবর্তী ভারতের রাজনীতিতে কংগ্রেসের একচ্ছত্র আধিপত্যের যুগে শূন্য থেকে উঠে এসে কিভাবে একটি দল আজ দেশের শাসন ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত হলো, সেই গল্পই আমরা আজ আলোচনা করব। একসময় লোকসভায় মাত্র 2টি আসন নিয়ে শুরু করা এই দলের পথ চলা আজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা পর্যন্ত এসেছে। এটি শুধু একটি রাজনৈতিক দলের ইতিহাস নয়, এটি ভারতের রাজনৈতিক বিবর্তন, আদর্শের সংঘাত এবং জনমত গঠনের এক অসাধারণ উপাখ্যান। তাই স্কিপ না করে পুরো পর্বটি অত্যন্ত মন দিয়ে দেখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা। 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করলো তখন দেশের রাজনৈতিক ময়দানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য। এরই মধ্যে কিছু ভিন্ন মতাদর্শের মানুষ অনুভব করেছিলেন যে কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার ধারণা ভারতের সনাতন সাংস্কৃতিক পরিচয়কে সঠিকভাবে তুলে ধরতে পারছে না। এই ভাবনা থেকেই জন্ম নিল এক নতুন রাজনৈতিক শক্তির বীজ। 1951 সালের 21শে অক্টোবর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠা করলেন ভারতীয় জনসংঘ। এই দলটি ছিল মূলত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক শাখা, যা ভারতের সাংস্কৃতিক জাতীয়তাবাদ এবং সনাতন মূল্যবোধের উপর জোর দিয়েছিল। তাদের মূল ভিত্তি ছিল এক রাষ্ট্র, এক সংস্কৃতি, এক জাতি, এই ধারণা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিশ্বাস করতেন ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করাই দেশের উন্নতির মূল চাবিকাঠি। জনসংঘের প্রধান আদর্শগুলি ছিল অখণ্ড ভারত, যা অবিভক্ত ভারতের ধারণাকে তুলে ধরে; সাংস্কৃতিক রাষ্ট্রবাদ বা কালচারাল ন্যাশনালিজম, ভারতীয় সংস্কৃতির ভিত্তিতে একটি শক্তিশালী জাতির নির্মাণ। অন্য পয়েন্ট হচ্ছে জাতীয় ভারতীয়করণ, দেশের সমস্ত নাগরিককে ভারতীয় সংস্কৃতির মূল স্রোতের সঙ্গে যুক্ত করা। গণতান্ত্রিক সমাজতন্ত্রের বিকল্প, কংগ্রেসের সমাজতান্ত্রিক নীতির বিপরীতে একটি জাতীয়তাবাদী অর্থনৈতিক মডেলের প্রস্তাবনা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জনসংঘের আদর্শিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার একাত্ম মানবতাবাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম নামক দর্শন জনসংঘের মূল চালিকা শক্তি হয়ে ওঠে, যা ব্যক্তি, সমাজ এবং প্রকৃতির মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিত। তবে প্রতিষ্ঠার মাত্র 2 বছরের মধ্যেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু হয়। জনসংঘের জন্য এটি ছিল একটি বড় ধাক্কা। 60-এর দশকের মাঝামাঝি সময়ে জনসংঘ ধীরে ধীরে দেশের রাজনৈতিক মানচিত্রে নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করলো। বিশেষ করে হিন্দি বলয় অঞ্চলগুলিতে তাদের প্রভাব বাড়তে থাকলো। কিন্তু ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট 70-এর দশকে এক নাটকীয় মোড় নিল। 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষিত জরুরি অবস্থা দেশের গণতন্ত্রকে বড় চ্যালেঞ্জের সামনে এনে দাঁড় করালো। এই সময়ে সমস্ত বিরোধী দল এক ছাতার নিচে এলো। জনতা পার্টি নামে একটি বৃহত্তর মহাজোট গঠন হলো। জনসংঘ এই জনতা পার্টির অন্যতম বড় শরিক হলো। 1977 সালের নির্বাচনে জনতা পার্টি অভাবনীয় সাফল্য পেল এবং কেন্দ্রে সরকার গঠন করলো। মোরারজি দেশাই হলেন প্রধানমন্ত্রী। অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণীর মতো জনসংঘের নেতারা এই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা পেলেন। জনতা পার্টির ঐক্য কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। আদর্শগত সংঘাত এবং ক্ষমতার কোন্দলে এই সরকার মাত্র 2 বছরের মধ্যে ভেঙে গেল। 1979 সালে জনতা পার্টির সরকারের পতন ঘটল। এরপর 1980 সালের 6 এপ্রিল জনতা পার্টির অভ্যন্তরীণ বিভাজন থেকে নতুন করে জন্ম নিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এর নেতৃত্ব দিলেন অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। এই নতুন দল গান্ধীবাদী সমাজতন্ত্রকে তাদের প্রাথমিক আদর্শ হিসেবে গ্রহণ করল, যদিও তাদের মূল আদর্শিক ভিত্তি ছিল সেই সাংস্কৃতিক রাষ্ট্রবাদ। বিজেপির জন্মলগ্ন থেকেই তাদের উত্থান কিন্তু মসৃণ ছিল না। 1984 সালে লোকসভা নির্বাচনে তারা মাত্র 2টো আসন পেয়েছিল। অনেকেই ভেবেছিলেন এই দল হয়তো ভারতের রাজনীতিতে তেমন প্রভাব ফেলতে পারবে না। কিন্তু 88-89 সালের পর থেকে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, যা
ভারতীয় জনতা পার্টির ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিল। 1980-র দশকের শেষের দিকে এবং 90-এর দশকের শুরুতে রাম জন্মভূমি আন্দোলনে যোগ দিল বিজেপি এবং এর ফলে এই রাম জন্মভূমি আন্দোলন বিজেপির উত্থানে একটা বড় অনুঘটকের কাজ করতে শুরু করলো। অযোধ্যায় বাবরি মসজিদ ও রাম মন্দিরের বিতর্ক বিজেপির হিন্দুত্ব এজেন্ডাকে কেন্দ্র করে আরও বেশি করে জোরালো হলো এবং লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে দেশ জুড়ে শুরু হলো রথযাত্রা, যা লাখ লাখ মানুষকে একত্রিত করলো। এই আন্দোলন বিজেপির প্রতি হিন্দু সম্প্রদায়ের সমর্থনকে এক নতুন উচ্চতায় নিয়ে চলে গেল। এরপর এলো 6 ডিসেম্বর 1992 সাল। করসেবকরা বিতর্কিত বাবরি মসজিদের মাথায় উঠে পড়লেন এবং সেই চূড়ায় উঠে বেশ কয়েকটি গম্বুজ তারা ভেঙে ফেললেন। এরপর দেশের রাজনীতিতে একটা বড় আলোড়ন তৈরি হলো। এই ঘটনা বিজেপির নির্বাচনী সাফল্যকে তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়ে তুলল। 1992 সালের ডিসেম্বরে বিতর্কিত সৌধ ধ্বংসের পরে এক অদ্ভুত আবেগ তৈরি হলো গোটা দেশ জুড়ে। সামাজিক মেরুকরণের হাওয়া উঠল, যা বিজেপির উত্থানে পরোক্ষ প্রভাব ফেলতে শুরু করলো। 1996 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে উঠে এলো। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রথমবার সরকার গঠন করল ভারতীয় জনতা পার্টি। যদিও এই সরকার মাত্র 13 দিনের মাথায় আস্থা ভোটে হেরে যায়। 1998 সালে বিজেপি আবারও ক্ষমতায় আসে। এবার বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ নামে একটি জোট তৈরি হয়। এই সরকার পূর্ণ মেয়াদ সম্পন্ন করে, যা বিজেপির জন্য এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে ভারতের রাজনৈতিক ইতিহাসে লেখা হয়ে থাকবে। বন্ধু, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি ও কর্মসূচি গ্রহণ করেছিল। এই সময় ভারত পোখরান-2 পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছিল, যা ভারতের প্রতিরক্ষা সক্ষমতাকে বিশ্বের দরবারে আরও উজ্জ্বল করেছিল। কার্গিলের যুদ্ধ দক্ষতার সাথে পরিচালন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং সেই যুদ্ধে ভারত বিজয় লাভ করেছিল। অর্থনৈতিক সংস্কার এবং পরিকাঠামো উন্নয়নের উপরও জোর দেওয়া হয়েছিল বাজপেয়ী সরকারের আমলে। সোনালী চতুর্ভুজ মহাসড়ক প্রকল্প ছিল এর অন্যতম উদাহরণ। বাজপেয়ী তাঁর সর্বজনীন এবং সহনশীল ব্যক্তিত্বের জন্য দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে 2004 সালের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া শাইনিং এই স্লোগান তুলেও বিজেপি অপ্রত্যাশিতভাবে হেরে গেল এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় এলো। এরপর প্রায় 1 দশক বিজেপি বিরোধী আসনে বসল। এই সময়ে দল তাদের দুর্বলতাগুলো পর্যালোচনা করলো এবং নতুন নেতৃত্বের সন্ধান করতে থাকলো। এই দশকে ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপির আঞ্চলিক নেতাদের উত্থান ঘটতে শুরু করলো, যার মধ্যে নরেন্দ্র দামোদর দাস মোদী ছিলেন অন্যতম উজ্জ্বল নক্ষত্র, যিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে একজন বিকাশ পুরুষ হিসেবে প্রতিষ্ঠা করেন। 2014 সালের নির্বাচন ভারতীয় রাজনীতির মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল। 1 দশক ধরে বিরোধী আসনে থাকার পর ভারতীয় জনতা পার্টি এক নতুন জোয়ার নিয়ে এলো ভারতের রাজনীতিতে। 2014 সালের লোকসভা নির্বাচন বিজেপির ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করল। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশ অর্থাৎ উন্নয়ন এবং সুশাসন গুড গভর্নেন্সের স্লোগান দিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দীর্ঘ 30 বছর পর ভারতে কোনো একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করল। মোদী সরকারের প্রথম মেয়াদে স্বচ্ছ ভারত অভিযান, জনধন যোজনা, জিএসটি, ডিজিটাল ইন্ডিয়া এগুলো সহ বেশ কয়েকটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচনেও বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরও বড় জয় লাভ করল, যা ভারতের রাজনীতিতে তাদের আধিপত্যকে সুপ্রতিষ্ঠিত করল। এই সময় জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বাতিল, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ এবং রাম মন্দির নির্মাণের মতো ঐতিহাসিক সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, যা বিজেপির দীর্ঘদিনের
আদর্শিক এজেন্ডাকে বাস্তবে রূপ দিয়েছে। বর্তমান সময়ে ভারতীয় জনতা পার্টি দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল। বন্ধু, শুধু দেশ নয়, 11 কোটি সদস্য সম্বলিত বিজেপি এই মুহূর্তে পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিজেপির সাংগঠনিক শক্তি এবং নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্ব দেশের রাজনীতিতে এক নতুন ধারা তৈরি করেছে। বিজেপির নীতি ও আদর্শ দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে গভীর প্রভাব ফেলেছে। সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান বিজেপিকে অপ্রতিরোধ্য এবং অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। সুপ্রিয় বন্ধু, আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টির দীর্ঘ পথ পাড়ি দিয়ে জনসংঘের বীজ থেকে শুরু হয়ে আজকের শক্তিশালী মহীরুহে পরিণত হয়েছে। এই যাত্রাপথ কিন্তু খুব সহজ ছিল না। উত্থান, পতন, আদর্শের সংঘাত, জোট রাজনীতির বাধ্যবাধকতা এবং নিরবচ্ছিন্ন গণ আন্দোলনের মধ্য দিয়ে তারা নিজেদের স্থান করে নিয়েছে ভারতের ইতিহাসে। বিজেপির এই পথ চলা ভারতের রাজনৈতিক বিবর্তনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বিজেপি আজ আর শুধু একটি রাজনৈতিক দল নয়, বিজেপি একটি বিশেষ মতাদর্শের প্রতিনিধিত্ব করে, যা ভারতের নিজস্বতা ও সংস্কৃতির উপর জোর দেয়। বিজেপির উত্থান দেশের ধর্মনিরপেক্ষ কাঠামো এবং জাতীয়তাবাদের ধারণাকে আরও মজবুত করেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে অপারেশন সিঁদুর যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বন্ধু, আজকের এই পর্বে আমরা ভারতীয় জনতা পার্টির জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত তাদের ইতিহাস, আদর্শ এবং ভারতের রাজনীতিতে তাদের প্রভাবকে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের সমৃদ্ধ করবে, ভারতের রাজনৈতিক গতি প্রকৃতি সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা দিতে পারবে। আমাদের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলে এমন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা বারবার ফিরে আসব। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধু, আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা কিন্তু ভিডিও তৈরিতে এআই এর কোনো সাহায্য নিই না, গোটাটাই নিজেরা রিসার্চ করে তৈরি করি। পরবর্তী পর্বে কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।